একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। মোনাজাত শেষে প্রথমে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। সংসদে বিরোধী দলের প্রধান হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সরকারি দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানায় সংসদে বিরোধী দল জামাত ইসলামী ও তাদের 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। এ সময় ডাক্তার শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক আসনাত আবদুল্লাহ সহ জামাত ইসলামী নির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দোয়া ও মোনাজাতে অংশ নেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কেমন দেখছেন, তারা কি বলছেন? রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে এখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদেরকে নিয়েই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তারপরে তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে জামাত ইসলাম প্রধান বিরোধী দল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারাও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা চলে যাওয়ার পরেই মূলত এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুরো শহীদ বেদি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো শহীদ বেদির সামনে বিপুল মানুষের ভিড় লক্ষ্য করছি। তারা এসে যে 52 সালে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সালাম, রফিক, জব্বার, শফিউর, বরকত সহ তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করছেন শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে পেয়েছি, রাজনৈতিক নেতাদের পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশাজীবী সংগঠনগুলো এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছে। তাদের সাথে আমরা কথাও বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে স্বাধীনতার 54 বছর পার হলেও এখন পর্যন্ত দেশের যে কাঙ্ক্ষিত যে দেশ, সেই দেশ কিন্তু এখনো গড়তে পারেনি। স্বাধীনতার যে সুতিতে আঘাত, সেটি হচ্ছে এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের পরেই এরপর 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 54 বছর পার হলো মানুষের অধিকার কিন্তু ঠিকমতো পায়নি। এখন 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি নতুন বাংলাদেশ পেয়েছে বাঙালি জাতি, এখন তারপরে প্রায় 18 মাসের অন্তর্বর্তী সরকারের পর এখন রাষ্ট্র গঠন করেছে বিএনপি এবং তাদের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ সবাই পাবে, এমনটাই প্রত্যাশা করছে। অর্থাৎ 54 বছরের যে অধিকারগুলো মানুষ পায়নি, এখন থেকে মানুষ সেটি পাবে, এমন আশাবাদী তারা ব্যক্ত করছেন। তো মামুন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। শুভ, আপনাকে ধন্যবাদ। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ স্ফুরণের সাথে 21শে ফেব্রুয়ারির সংযোগ সুগভীর। একটি গানের মধ্য দিয়ে অমর 21-এর চেতনা ছুঁয়ে যায় আপামর বাঙালিকে, হয়ে ওঠে আত্মপরিচয়ের স্মারক সেই
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আজও প্রভাত ফেরিতে নারী, শিশু, তরুণ, বৃদ্ধের কণ্ঠে ফিরে আনে 52কে। একই সময় চট্টগ্রামে এক কবির কলমে উঠে আসে 21-এর আরেক অমর কাব্য, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষার দাবিতে গোটা জাতিকে এক সুরে বাঁধা সেই গান আর কবিতার জন্মকথা নিয়ে দেখুন রকনুজ্জামানের প্রতিবেদন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার পিচঢালা পথে রক্তের আলপনা। ভাষার দাবিতে মিছিলে গুলি খেয়ে লুটিয়ে পড়েন সালাম, বরকত, রফিক, জব্বার, আরও কত কত তাজা প্রাণ। সে সময় ঢাকা মেডিকেলের শহীদদের দেখতে গিয়েছিলেন ঢাকা কলেজের ছাত্র আব্দুল গফফার চৌধুরী। দেখলেন মেডিকেলের বারান্দায় শুয়ে রাখা হয়েছে শহীদদের সারি সারি লাশ। হঠাৎ তার মনে হলো এ অন্য কারো লাশ নয়, এ তার ভাইয়েরই লাশ। বুকের ভেতর সেই হারানোর হাহাকার থেকে বেরিয়ে এলো দুটি লাইন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তার সেই অস্পষ্ট উচ্চারণ কানে যায় তার পাশে থাকা বন্ধু সৈয়দ আহমেদ হোসেনের। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লাইন দুটো লিখে ফেলার তাগিদ দেন তিনি। আরমানিটোলা আর ঢাকা কলেজের হোস্টেলে বসে লেখালেখির চেষ্টার মধ্যেই ছাত্রাবাস বন্ধ ঘোষণা, পুলিশের আঘাতে আহত নিজেও। পরের দিন 22 ফেব্রুয়ারি ভাষা শহীদদের গায়েবানা জানাজার সময় এই লাইন দুটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই গানে প্রথম সুর দেন আব্দুল লতিফ। 1953 সালে ঢাকা কলেজের ছাত্রদের এক অনুষ্ঠানে গাওয়া হয় সেই সুরেই। পরে গানটির সুর দেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ 1954 সালে। সেই সুরেই এখনো গাওয়া হয় 21-এর গানটি, যে সুরে ভাষা আন্দোলনের সেই চেতনা পৌঁছে যায় সব বাঙালির হৃদয়ে। আজও প্রভাত ফেরিতে সেই সুর বাঙালিকে ফিরিয়ে নিয়ে যায় 52-তে। 71 যেমন আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের মাতৃভাষা বাংলা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমরা বাংলা ভাষা এবং বাঙালি এটাই আমরা সবসময় ভাবি। এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটার মাধ্যমে যে যারা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, যারা এই দেশের ভাষাকে বাংলা করার জন্য যারা ত্যাগ রক্ত দিয়েছে, এটাই বারবার আমরা মনে করি। ভাষার জন্য আসলে শহীদরা যত জীবন দিয়েছেন এবং যত লড়াই করেছেন, তাদের যে মর্যাদাটা ওটা আমরা আসলে তাদেরকে দিতে পারি না, এই জন্য খারাপ লাগে। এদিকে ঢাকা যখন রক্তাক্ত, চট্টগ্রামে জ্বরে কাতরানো এক যুবক মাহবুবুল আলম চৌধুরী লিখে ফেলেন ভাষা আন্দোলনের আরেক মহাকাব্য, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমি সেখানে কাঁদতে আসিনি। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। 17 পৃষ্ঠার এই বিশাল কবিতা অসুস্থতা আর দুর্বলতায় কবি নিজ হাতেও লিখতে পারেননি। আবেগ ভরে বলে গেছেন, সাথে সাথেই লিখে নেন তার সহকর্মী ননীধর। যেখানে তোমরা প্রাণ দিয়েছ, সেখানে 1000 বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। সঙ্গে সঙ্গেই অন্দরকিল্লার কোহিনীর ইলেকট্রিক প্রেসে তা ছাপানো হয়। কবিতার খবর পেয়ে পুলিশ মাহবুবুলের নামে হুলিয়া জারি করে, বাজেয়াপ্ত করা হয় প্রেস, কিন্তু ছাপানো কবিতা সরিয়ে ফেলা হয় আগেই। পরদিন লালদিঘি ময়দানে হাজার হাজার মানুষের সামনে সেই কবিতা পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ। লালদিঘি ময়দানে জনতার সমাবেশ থেকে স্লোগান ছড়িয়ে পড়ে সারা দেশে। মানুষের মুখে মুখে একই কথা, ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, চলো চলো ঢাকা চলো। ওদের ছিল বন্দুক আর আমাদের ছিল গান, ওদের ছিল লাঠি, টিয়ার গ্যাস, নির্যাতন, আর আমাদের ছিল কবিতা। তারপরও তারা বাংলার উপর উর্দুকে চাপিয়ে দিতে পারেনি। প্রতিষ্ঠা করেছি ভাষার অধিকার, ছিনিয়েছি স্বাধীন দেশ। এই গৌরব আজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেল 3টায় বাংলাদেশ সরকারের প্রধানকে ফোন কল করেন তিনি। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে জানা গেছে, টেলিফোনে আলাপকালে দুই নেতা কুশল বিনিময় করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে টেলিফোন আলাপের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে
বাংলাদেশের মানুষের পরিপক্কতার জন্য তিনি শ্রদ্ধা জানিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উচ্চ স্তরে পৌঁছাতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে মালয়েশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করছে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি উপযুক্ত সময়ে মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিগগিরই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় ও হতদরিদ্রের কষ্ট লাঘবে রোজার মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা করবে তার মন্ত্রণালয়। দেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবের অনন্য অবদানের কথাও তুলে ধরেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইফতার ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে। দোয়া অনুষ্ঠানে দেশের সিনিয়র ও খ্যাতিমান সাংবাদিকরা অংশ নেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। মাঝে মধ্যেই দেখা হবে। আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ফ্যামিলি কার্ড, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়নে আপনাদের সর্বোত্তম সহযোগিতা দরকার এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে যাতে বাস্তবায়নে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, মানুষকে যেন ডাক্তারের পেছনে আর ঘুরতে না হয়, বরং ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দেবে। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমে নিজ এলাকা নরসিংদীর মনোহরদী যান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সকালে নিজ বাড়িতে পৌঁছলে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেন চিকিৎসা সেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের প্রয়োজনীয় এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করার পাশাপাশি নরসিংদীর জন্য 2টি আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বিশ্বকাপ নিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যাচার করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, আসিফ নজরুলের একটি সিদ্ধান্তের কারণেই ক্রিকেটারদের 27 বছরের স্বপ্ন 1 সেকেন্ডেই নষ্ট হয়ে গেছে। সালাউদ্দিন অভিযোগ করেন, বিশ্বকাপ খেলতে না পারায় অন্তত 2 জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল। তাদের ক্রিকেটে ফিরিয়ে আনাই ছিল বড় চ্যালেঞ্জ। এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সুযোগ ছিল বলে দাবি করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখে বলি, ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কীভাবে মানবে এটা আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি আসে কীভাবে ইউটার্নটা নিল। দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দিয়েছেন। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে, সে কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো। তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। তো এখন আফসোস করে তো আর লাভ নাই। বাট অ্যাজ এ T20 টিম আমাদের টিমটা অনেক গোছানো ছিল এবং এই ওয়ার্ল্ড কাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ
সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.business24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।